ঢাকা টু আখাউড়া বিএনপি ৩ সংগঠনের লং মার্চ বুধবার। ফের রিমান্ডে পলক, শাহ কামাল, নতুন মামলায় গ্রেপ্তার ইনুসহ ৪ জন। জানাবো ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে বললেন চরমোনাই পীর। জানাবো শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া এরপর এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ইউরোপের ২৮ রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা টু আখাউড়া বিএনপি ৩ সংগঠনের লং মার্চ বুধবার। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামী বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু করবেন নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ ও এ কর্মসূচি পালন করবেন তারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যুবদলের সভাপতি মোনায়েম মুন্না জানান, নয়াপল্টন থেকে যৌথ লং মার্চ করবেন ৩টি সংগঠনের নেতাকর্মীরা। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত। এ সময় মোনায়েম মুন্না বলেন, হাইকমিশনের সহিংস ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ভারত সরকারের মৌন সমর্থনই। কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। কূটনৈতিক মিশনের সহিংস হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। ভারত এখন ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র ও অভয়ারণ্য হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশটি ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার গণহত্যার শিকার হয়েছেন অনেক সনাতন, কিন্তু তখন ভারত নীরব ছিল। এ সময় তিনি যোগ করেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছে। ভারতের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। ১১ ডিসেম্বর ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হবে। ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত সোচ্চার থাকবে। ফের রিমান্ডে পলক, শাহ কামাল, নতুন মামলায় গ্রেপ্তার ইনুসহ ৪ জন। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৩ দিন এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালকে ২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের আবেদনের শুনানি নিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সকালে এ আদেশ দেন। এদিকে পৃথক মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপ মহাপরিদর্শক মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, আজ সকাল ৭টার পর আসামিদের কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ৯টার দিকে তাদের আদালতের এজলাস কক্ষে তোলা হয়। সকাল ১০:৩০টার মধ্যে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শাহবাগ থানার দায়ের করা মালিক মিয়া হত্যা মামলায় পলককে আজ আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী গত ৫ই আগস্ট ঢাকা মেডিকেলের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়। ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে বললেন চরমোনাই পীর। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বাংলাদেশকে অক্টোপাসের মতো আটক করেছে। সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশ বিদেশে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ৫ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আলেম ওলামাদের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে মন্তব্য করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আলেম ওলামাদের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমাদের মতাদর্শী অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ রাজনীতি কৌশল গভীরভাবে চিন্তা করতে হবে। কল্যাণ রাষ্ট্রের সব শ্রেণী পেশা ধর্মের মানুষের রাজনৈতিক, নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে। দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া এরপর ইতিহাস সাক্ষী, স্বৈরশাসকদের পরিণতি কখনো শুভ হয় না। জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে হয়, ক্ষমতাচ্যুত হতে হয়, চরম অপমানিত, তাদের লাঞ্ছনা, অপমান, অপদস্থতা হয় তাদের জীবনের শেষ উপহার। কাউকে কাউকে দিতে হয় প্রাণও। আধুনিক বিশ্ব ব্যবস্থায় নতুন করে স্বৈরতন্ত্রের সূচনাকারী অ্যাডলফ হিটলারকে বলা হয়, যার মতো করে স্বৈরতন্ত্র এখন চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। সম্প্রতি কয়েকটি দেশে স্বৈরশাসনের পতনের পর বিশ্বব্যাপী নতুন করে আলোচনা চলছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়ার পর কোন দেশ এমন ঘটনার সাক্ষী হবে।
স্বৈর শাসন পতনের এক ইতিহাসের সাক্ষী হলো বিশ্ব। বিদ্রোহীদের তোপের মুখে সিরিয়া ছেড়ে পালান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 2 যুগ ধরে সিরিয়া শাসন করেছেন তিনি। বিশ্ব এই রকমই ঘটনার সাক্ষী হয়েছে গত 5ই আগস্ট। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছরের ক্ষমতার ইতি টানতে হয় হাসিনার দল আওয়ামী লীগ সরকারের। গণতন্ত্রের মোড়কে স্বৈরশাসকের ব্যবস্থা চালিয়ে যাচ্ছিল হাসিনা সরকার। 2022 সালে জনতার হাতে এক শাসকের পতন দেখেছে বিশ্ব। সে বছর অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হন। মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটে। এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি তার নেতৃত্বে এইচটিএস শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়। গত 8 ডিসেম্বর এইচটিএস এর পক্ষ থেকে বলা হয় যে আলিম শাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি শেষে একটি নতুন যুগের সূচনা হলো। পরে জানা যায় পালিয়ে রাশিয়ার মস্কোয় আশ্রয় নিয়েছেন আসাদ। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কে দখল নিলে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে যান তিনি। অবসান ঘটে তার 24 বছর শাসনের। এর আগে বাংলাদেশে গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। 61 দিনের ঘটনা প্রবাহে ঝরেছে 2000-এর কাছাকাছি প্রাণ। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে। 1 জুলাইয়ে শুরু হয় চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন, যা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্রতর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ সহ সরকার সমর্থকরা, যা আন্দোলনের আগুনে ঘি ঢালার কাজ করে। রূপ নেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে। এরপর টানা 20 দিন আন্দোলনে বহু শহীদের আত্মাহুতির মাধ্যমে 5ই আগস্টে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পরের আলোচনায় কোন কোন দেশ তীব্র আন্দোলনের মুখে এই ধরনের পালানোর ঘটনা কি সামনে আরো দেখা বাকি, সে প্রশ্ন জেগেছে এখন। কোন কোন দেশে এমনটি ঘটতে পারে? প্রশ্নে প্রথমে যে দেশের নাম প্রথমে আসে তা হলো উত্তর কোরিয়া। কিম জং উনের একনায়কতন্ত্র চলছে দেশটিতে। শাসক পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করেন দেশটির প্রেসিডেন্ট। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। এই তালিকায় রয়েছে সবচেয়ে বৃহৎ দেশ রাশিয়া। ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন। দেশটির শাসন ব্যবস্থা অনেকটা স্বৈরতান্ত্রিক রূপ নিয়েছে বলে খবর। বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে রাশিয়া। স্বৈরশাসনের তালিকায় রয়েছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। দেশটির শাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কো নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের দমন করার কারণে তার সরকার স্বৈরাচারী বলে বিবেচিত করা হয়। ইউরোপের শেষ স্বৈরশাসক তকমা পেয়ে গেছেন অনেক আগেই তিনি। স্বৈরশাসক স্বীকার করলেও নিজেকে ইউরোপের একমাত্র স্বৈরশাসক ভাবতে রাজি নন লুকাশেঙ্কো। গত বছর এক আলোচনা সাপেক্ষে আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, আমি স্বৈর শাসক যদি হইও তবে ইউরোপের শেষ স্বৈরশাসক নই। এদিকে নাজুক অবস্থা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। স্বৈরশাসনের আঁতুড়ঘর বলা হয় দেশটিকে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে। তখন থেকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে সেখানে। দেশটির রাখাইনে সামরিক